চলো আজকে আবার একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি, যেটার নাম হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন। মানে বন্ড অ্যাঙ্গেলকে কম্পেয়ার করতে হবে। তোমাদের এই টাইপের কোশ্চেনগুলো দেখতেই পাবে প্রিভিয়াস ইয়ার খুললে, তোমাদের নর্মাল যেসব কম্পিটিটিভ এক্সামগুলো হয়, নিট, জয়েন্ট, এছাড়াও বোর্ডের ক্ষেত্রেও এই টাইপের কোশ্চেন খুব বেশি লক্ষ্য করা যায়। এবং তোমাদের মনে এর সম্বন্ধে স্বচ্ছ ধারণা না থাকার জন্য অনেক কোশ্চেনের অ্যান্সার তোমরা ভুল করে আসো। এবং যে আমি দেখেছি যে কোশ্চেনগুলো আসে স্ট্যান্ডার্ড টাইপের হয়, মানে তোমাকে নলেজ রাখতে হবে, জানতে হবে। তো আজকে সেই কনসেপ্টটাকে আজকে ক্লিয়ার করব যতটা সম্ভব, যতটা সহজ উপায়ে হয়ে থাকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো দেখো, আগে বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন করার সময় তুমি এটা তো আগে জানবে নিশ্চয়ই যে বন্ড অ্যাঙ্গেল জিনিসটা কি। চলো আগে বন্ড অ্যাঙ্গেলটা কি একটু বলে দিই। তোমার কাছে ধরো একটা যৌগ আছে AB2, হয়েছে, যেখানে A আর B দুটো মৌল একটা যৌগের মধ্যে। এই যে A, সেই A মৌলটাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম। আর বিকে বলা হয় সাইড অ্যাটম, টার্মিনাল অ্যাটম বা প্রান্তীয় পরমাণু। ঠিক আছে, এই কথাগুলো ইউজ করা হয়। তো এ আর বি এর মধ্যে যদি তুমি এর হাইব্রিডাইজেশন নির্ণয় করো বা সংকরায়ন নির্ণয় করো, তুমি সংকরায়ন নির্ণয় করার যে সূত্রগুলো বের করেছো বা পড়েছো সেটা দিয়ে বের করেছো। ধরো আমি ধরে নিলাম এর সংকরায়ন আসলো বের করার পরে sp2, এবং এর যে লোন পেয়ারের সংখ্যা সেটা আসলো 1। তাহলে আমি যদি যৌগটাকে দেখানোর চেষ্টা করি, এর যদি স্ট্রাকচার আঁকি, জিওমেট্রি কেমন হবে? জিওমেট্রি পাওয়া যায় হাইব্রিডাইজেশন থেকে। তাহলে হাইব্রিডাইজেশন যেহেতু sp2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর জিওমেট্রি কেমন হবে? ট্রায়াগোনাল প্লানার বা প্লানার ট্রায়াঙ্গুলার। আর এর যে শেপ, এটা মাথায় রাখবে, জিওমেট্রির শেপ এক নয়। জ্যামিতি বাংলা যদি বলি, আর শেপকে বলবো গঠন আকৃতি বা আকৃতি, দুটো কিন্তু পৃথক। জ্যামিতি থেকে শেপ পাওয়ার জন্য কি করা হয়, লোন পেয়ারটাকে বের করে দেওয়া হয়। এখানে আমি দেখতে পাচ্ছি লোন পেয়ার একটা আছে, সেই লোন পেয়ারটাকে যদি বাদ দিই ওর জ্যামিতি থেকে, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো তার শেপ। তো ধরো তোমার এটা sp2 সংক্রায়িত ট্রায়াঙ্গুলার প্লানার বা প্লানার ট্রায়াঙ্গুলার যে স্ট্রাকচারটা হবে সেটা কেমন হবে? এরকম 3টে বন্ড থাকবে, বন্ড থাকার কথা নর্মালি, যার মধ্যে দেখো একটা লোন পেয়ার রয়েছে। তাহলে আমি এটাকে ধরো লোন পেয়ার নিয়ে নিচ্ছি। বাকি যে দুটো বন্ড সেটা নিশ্চয়ই বি এর সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা একটা বি, এটা একটা বি। তবে এই যেই লোন পেয়ার দিয়ে যে গঠনাকৃতি তুমি পাচ্ছ, এইটা বুঝতে পারছি কোনটা বলছি, সেটাকে আমরা কি বলবো? এর জ্যামিতি সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার প্লানার, এটা জিওমেট্রি। বাট যদি এখান থেকে আমি লোন পেয়ারটা বের করে দেওয়া হয় বা বের করে দিই, তাহলে কি পাবো? এ বি বি, লোন পেয়ার নেই যেখানে। তো সেক্ষেত্রে যেটা পেলাম, দেখতে কেমন লাগছে? বেন্ট না, বাঁকা না? বেন্ট বলা হয়। আর একে কি বলা হয়? ভি শেপ। এই অবস্থায় এখানে দেখো দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, একটা হচ্ছে বি এ বি এই অ্যাঙ্গেলটা, একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। দুটোকে বন্ড অ্যাঙ্গেল বলা হয়, বাট আমি কোনটা নেব? যেটা ছোট সেটা। তার মানে এই যে বি এ বি এই অ্যাঙ্গেলটা, তাকে আমরা বলি বন্ড অ্যাঙ্গেল, কারণ দুটো বন্ডের মধ্যে রয়েছে বলে। বুঝে গেল? তাহলে আমরা বন্ড অ্যাঙ্গেল সম্বন্ধে ধারণা পেয়ে গেছি। এবার আমরা এটাকে কম্পেয়ার করব কী করে দেখা যাক।
আমি কতগুলো যৌগ নিয়ে তাকে কম্পেয়ার করব। তার আগে কোন বেসিসে কোন ফ্যাক্টরগুলোর ওপর বন্ড অ্যাঙ্গেল নির্ভর করে বা নির্ণয় করা হয় কোন ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে বা কম্পেয়ার করা হয়। বন্ড অ্যাঙ্গেল নির্ণয় করা মানে তুমি অ্যাকুরেটলি বলছো যে ওই বন্ড অ্যাঙ্গেল হবে 107 ডিগ্রি, 108 ডিগ্রি, 120 ডিগ্রি, সেটার কথা বলছি না। আমি বলছি কী করে তুমি অনেকগুলো যৌগের মধ্যে থেকে কার বেশি কার কম কম্পেয়ার করবে। ঠিক আছে, চলো দেখো। আমি কিছু যৌগ বোর্ডে লিখছি। ধরো তোমার কাছে আছে H2O, তোমার কাছে আছে CH4, তোমার কাছে আছে NH3, তোমার কাছে আছে NF3, তোমার কাছে আছে OCl2, তোমার কাছে আছে PH3, মানে অনেক, তুমি যা ইচ্ছা নিতে পারো। আমি যে ট্রিক শেখাবো, আমি যে কনসেপ্টটা শেখাবো, সেখান থেকে তুমি সব পারবে করতে। তারপরে তুমি যত ইচ্ছা নিয়ে নাও, তুমি কম্পেয়ার করতে পারবে। আমি প্রায় সমস্ত টাইপের একটা করে যৌগ আমি লিখে দিয়েছি। চলো দেখা যাক কী করে করবে এদের কম্পেয়ার। তো এখানে কোশ্চেন দেখবে বন্ড অ্যাঙ্গেল অনুযায়ী সাজাও নিচে যৌগগুলিকে, কার বেশি কার কম, বিভিন্ন কোশ্চেন বোর্ডে দেয়, জয়েন্টের ক্ষেত্রে, নিটের ক্ষেত্রে দেয়। তো এটা হচ্ছে আমরা বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করছি। আমরা এদের অ্যাকুরেট বন্ড অ্যাঙ্গেল বলবো না, কিন্তু কম্পেয়ার করবো কার বেশি কার কম। কোন বেসিসের উপর নির্ভর করে করা হয় এটা, বা কোন ফ্যাক্টরগুলো নির্ভর করে, আগে সেই ফ্যাক্টরগুলো লিখে নিই। কোন কোন ফ্যাক্টর দেখো। 1 নম্বর যে ফ্যাক্টরটা নির্ভর করে যার ওপর, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। 2 নম্বর লোন পেয়ারের সংখ্যা বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। 3 নম্বর কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। আমি ইলেকট্রোনেগেটিভিটিকে EN দিয়ে লিখছি, হলো। আর 4 নম্বর যে বিষয়ের উপর নির্ভর করে ওটা হলো প্রান্তীয়। আমি বললাম না একটু আগে যে ধরো NH3 আছে তোমার কাছে, এখানে এইটাকে আমরা বলবো কেন্দ্রীয়, সেন্ট্রাল, আর এইচকে বলবো প্রান্তীয় বা টার্মিনাল। ওকে, বোঝা যাচ্ছে? তাহলে আমি 4 নম্বর পয়েন্টে লিখছি প্রান্তীয় পরমাণুর EN বা ইলেকট্রোনেগেটিভিটি। এই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে তুমি বলতে পারবে। আর এছাড়া দুটো বিষয় তোমায় লক্ষ্য রাখতে হবে, যে যৌগটা কি ড্র্যাগো রুল মানছে নাকি, বা যৌগটা কি ড্র্যাগো মলিকিউল। যদি যৌগটা ড্র্যাগো মলিকিউল হয় তাহলে কিন্তু একটু অন্যরকমভাবে ভাবতে হবে। একই সঙ্গে আরেকটা জিনিসের দিকে লক্ষ্য রাখবে, যৌগটার মধ্যে কি এনি পেয়ার নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রিপালশন কাজ করছে কিনা দেখে নেব। এই জিনিসটা কি নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রিপালশন, NBEPRও লেখা যেতে পারে এটাকে, অর NBEPR, নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রিপালশন কাজ করছে কিনা, বোঝা গেল। চলো দেখা যাক এই ব্যাপারগুলোর উপর কীভাবে নির্ভর করে। কোন কোন ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে? হাইব্রিডাইজেশন, লোন পেয়ারের সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি, প্রান্তীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি। আর আমাকে লক্ষ্য রাখতে হবে দুটো বিশেষ কন্ডিশন, যে মলিকিউলটা ড্র্যাগো মলিকিউল। ড্র্যাগো মলিকিউল কি আমরা জানতে পারবো, NBEPR বা নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রিপালশন জিনিসটা কি, বা কার ক্ষেত্রে এটা কাজ করছে কিনা। ওকে, তো কি হবে করে দেখো, আমরা এভাবে চেক করব। প্রথমে আগে যৌগটার মধ্যে হাইব্রিডাইজেশন প্রথমে আগে দেখে নেব এই দুটো মলিকিউল কিনা, বা ড্র্যাগো মলিকিউল কিনা, আর NBEPR কাজ করছে কিনা।
দেখার পরে আমি তার হাইব্রিডাইজেশন চলে যাব। যদি হাইব্রিডাইজেশন সেম চলে আসে তার পরের ফ্যাক্টর লোন পেয়ারের সংখ্যায় যাব। একই রকমভাবে লোন পেয়ারের সংখ্যা ফ্যাক্টর দিয়ে না পারলে বা সেম হয়ে গেলে আমি দেখব কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি। সেটা যদি সেম হয়ে যায় তাহলে আমি দেখব প্রান্তীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি। আর যদি তুমি এইভাবে পরপর যাও তাহলে তোমার কোনো কোশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, দেখো তো আগে একটু আলোচনা করে নিই ড্রাগো মলিকিউল কী। ড্রাগো মলিকিউল কারা, আমি আগে কিছু এক্সাম্পল লিখি, যেমন PH3, ASH3, তারপরে তুমি যদি বলো SH2 এটসেট্রা মলিকিউলকে আমরা ড্রাগো মলিকিউল বলতে পারি। দেখবে এদের যে বন্ড অ্যাঙ্গেলগুলো হয় না 90 ডিগ্রির কাছাকাছি হয়, নিয়ারলি ইকুয়াল হয়। লক্ষ্য করলে বুঝতে পারবে এদের বন্ড অ্যাঙ্গেলগুলো কী বললাম 90 ডিগ্রির কাছাকাছি হয়, 91, 92 এরকম টাইপের। তোমরা নিশ্চয়ই ভাবার চেষ্টা করেছো এরকম হয় কেন। তো আমি বলে দিচ্ছি শোনো, ড্রাগো মলিকিউল হলো সেই মলিকিউলগুলো যেই মলিকিউলগুলোর কেন্দ্রীয় পরমাণু সংকরায়নে অংশগ্রহণ করে না। তো এর সম্বন্ধে অনেক বড় একটা আলোচনা হতে পারে, সেটাকে আমি আনতে চাইছি না। আর ছোটো করে যদি বলি ড্রাগো মলিকিউলের চিনবে কী করে, মানে ড্রাগো মলিকিউল কী করে বুঝবো, তো একটা ব্যাপার লক্ষ্য রাখবে যে যদি কেন্দ্রীয় পরমাণু যেটা আছে তোমার এখানে যেমন PAS, তারপর এখানে S, এরা পর্যায় 2 এর থেকে নিচের দিকে থাকবে, মানে গ্রুপ পর্যায় 3, 4, 5 এগুলোর মধ্যে হবে, যেখানে d অরবিটাল থাকবে। বিশেষ করে এই দুটো শর্ত তোমাকে লক্ষ্য রাখতে হবে, কেন্দ্র পরমাণু d অরবিটাল থাকবে, আকারটা একটু বড় হবে, যেন পর্যায় নাম্বার 3 বা 3-এর পরে হয়। তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অ্যাটমিক অরবিটালগুলো হাইব্রিডাইজেশন করে না, সংকরায়িত হয় না, তারা মিক্স হয় না। ফলে তাদের যে অ্যাঙ্গেলটা নর্মাল যে P অ্যাঙ্গেল, P এর কত অ্যাঙ্গেল হয়, যে 3টে P থাকে আমাদের PX, PY আর PZ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি থেকে যায় বা 90 ডিগ্রি কাছাকাছি থেকে যায়। তো সেই মলিকিউলগুলোকে বলা হয় ড্রাগো মলিকিউল। চেনার উপায় কী বললাম, কেন্দ্রীয় পরমাণুটা 3 নম্বর পর্যায় বা তার পরবর্তী পর্যায়ের মৌল হতে হবে, তার কাছে d অরবিটাল থাকতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি কম হতে হবে, এসব কিছু ধারণা আছে। আর একটা জিনিস মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তোমার এখানে PH3 যেমনভাবে ড্রাগো মলিকিউল হয়েছে তেমন কি PF3 হবে, তাহলে এখানে কোশ্চেনে আনসার হবে না। কারণ কি, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কিন্তু সাইড অ্যাটমটাকে দেখে নেবে, সাইড অ্যাটমটাকে কিন্তু লিস্ট ইলেকট্রোনেগেটিভ হতে হবে বা লেস্ট ইলেকট্রোনেগেটিভ হতে হবে। যেমন হাইড্রোজেন, এদের ক্ষেত্রে বলছো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে হাইড্রোজেন আছে, কিন্তু ফ্লোরিনের মতো তীব্র তড়িৎ মৌল থাকলে কিন্তু এখানে হাইব্রিডাইজেশন ফসফরাসও পড়বে। তার মানে এখানে যে হাইব্রিডাইজেশন ফসফরাসের হওয়া দরকার, তুমি সূত্র থেকে যেটা বের করবে সেটা কিন্তু তার হাইব্রিডাইজেশন হবে। তো সেটা কিন্তু কনফিউজ করে। আমি আবার বলছি, কেন্দ্রীয় পরমাণু শুধুমাত্র দেখলে হবে না, তারপরে দেখে নেবে তার সাইড অ্যাটমটা হাইড্রোজেন কিনা বা কোনো লিস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কিনা। যদি ফ্লোরিনের মতো তীব্র তড়িৎ মৌল হয় সেক্ষেত্রে কিন্তু সংকরায়ন হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে ড্রাগো মলিকিউল কাদের বলা হয়, কেন বলা হয়, কীভাবে বলা হয়, আমি আলোচনা করলাম। NBEPRটা কী জিনিস? এটা হচ্ছে নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রিপালশন। তোমার একটা মলিকিউলের এক্সাম্পল নিচ্ছি, ধরো OCl2, আমি এখানেও লিখেছি, ওই যৌগটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইও দেখবে এটাকে দেখতে পাওয়া যায়, এবং বইয়ের ব্যাখ্যাটা আমি এইভাবে দিই। OCl2-তে কেন্দ্রীয় পরমাণু নিশ্চয়ই বুঝতে পারছো O, আর তার পাশে দুটো সেল রয়েছে, ওকে। এখানে এর যদি সংকরায়ন বের করতে চাও, তোমার হয়তো সংকরায়ন আসলো sp3, বাট সংকরায়ন sp3 এলেও অ্যাঙ্গেলটা হঠাৎ করে দেখি আমরা sp2 এর কাছাকাছি আসছে, মানে sp2 হলে যেটা হয় 120 ডিগ্রি কাছাকাছি আসে, মানে অনেকটা পেরে যায়। বুঝতে পারছি? 109-এর
কাছাকাছি আসার কথা ছিল কিন্তু অনেকটা বেড়ে যায়, সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে এই NBEPR দিয়েই। এখানে ও এর সঙ্গে কি বললাম, OCl2-তে ও এর সঙ্গে দুটো Cl লেগে থাকে। এখানে ও এর কাছে দুটো লোন পেয়ার থাকে, আর Cl এর কাছে 3 জোড়া লোন পেয়ার থাকে। দুটো Cl এর কাছে 3 জোড়া লোন পেয়ার আছে। এইটার তো নাম দিলাম আমরা কি, এটার নাম হচ্ছে লোন পেয়ার, নিঃসঙ্গ ইলেকট্রন। এগুলো লোন পেয়ার, বাট এটা সাইড অ্যাটমের, এটা সেন্ট্রাল অ্যাটমের। এই যে লোন পেয়ারটা অক্সিজেনের ভ্যালেন্স শেলে ছিল, তাহলে এখানে যে রিপালশনটা কাজ করবে সেটাকে আমি ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন বলবো। বাট যদি এই দুটো লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ কাজ করে তখন তো ভ্যালেন্স শেল নয়, কেন্দ্রীয় পরমাণু নয় দুটো, ওটা তো ক্লোরিনের ভ্যালেন্স শেলের। তাহলে সেক্ষেত্রে ওটাকে কিন্তু আমরা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন এরকম কিছু বলতে পারবো না। এগুলোকে বলা হয় নন, আমি পুরোটাই লিখছি, নন বন্ডেড ইলেকট্রন পেয়ার। বোঝা গেল? দেখো এবার এই নন বন্ডেড ইলেকট্রন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ কাজ করবে তাকেই বলা হয় NBEPR। আবার মনে ফুল ফর্ম শুনে রাখো, নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রিপালশন। নন বন্ডেড ইলেকট্রন এগুলো, আর এদের মধ্যে যে রিপালশন সেটা হলো নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রিপালশন। এবং মাথায় রাখবে, যদি কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন sp3 হয়, মানে অ্যাঙ্গেলটা 109 ডিগ্রির কাছাকাছি, কম অ্যাঙ্গেল। কি বললাম, যদি, মাথায় রাখবে এই পয়েন্টটা, কেন্দ্রীয় পরমাণু সেন্ট্রাল অ্যাটম, এভাবে লিখছি Ca, sp3 হয়, আর সাইড অ্যাটম আমি এই সেন্ট্রাল অ্যাটমকে Ca লিখলাম, আর টার্মিনাল অ্যাটমকে কি বললাম, CSA। সাইড অ্যাটম, টার্মিনাল অ্যাটম, সাইড অ্যাটম, টার্মিনাল অর সাইড একই জিনিস, তাই না? তো সেন্ট্রাল অ্যাটম হবে sp3 সংখ্যা, আর সাইড অ্যাটমের কাছে থাকবে লোন পেয়ার, আর তার আকারও কিন্তু হওয়া চাই বড়। সাইড অ্যাটমের সাইজ কেন বড় হয়, বোঝা গেল? তাহলে এদের মধ্যে যে বিকর্ষণ কাজ করবে সে এই যে VSEPR মানে ভ্যালেন্স শেল লোন পেয়ার মধ্যে যে বিকর্ষণটা তার থেকে অনেক বেশি হবে, এবং এটার বন্ড অ্যাঙ্গেল বাড়িয়ে দিয়ে কত ডিগ্রির কাছাকাছি নিয়ে চলে যাবে, 120 ডিগ্রির কাছাকাছি নিয়ে যেতে পারে। বুঝে যাচ্ছে? এর যে এক্সপ্লেনেশন বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে তোমার এই যে লোন পেয়ারটা, এর যে ফাঁকা ডি অরবিটাল, এর লোন পেয়ারটার সঙ্গে কী করে, কনজুগেশন করতে স্টার্ট করে, ব্যাক বন্ডিং করে। এর যে ইলেকট্রন পেয়ার, অক্সিজেনের যে লোন পেয়ার, সেটা ক্লোরিনের ফাঁকা ডি অরবিটালের সঙ্গে ব্যাক বন্ডিং করে। ফলে বলা হচ্ছে যদি ব্যাক বন্ডিং করে এখানে ডবল বন্ড ক্যারেক্টার বৃদ্ধি পায়, এবং ডবল বন্ড যদি ক্যারেক্টার বৃদ্ধি পায় তাহলে সংকরণ sp2 এর দিকে যাবে, অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি যাবে, 120 ডিগ্রির দিকে যাবে। আরেকটা বলা হয় এই ডবল বন্ড বিকর্ষণ বাড়ে, বন্ড অ্যাঙ্গেলও বেড়ে যায়। বাট আমরা আলোচনা করব কি দিয়ে, NBEPR দিয়ে। তোমরা জিজ্ঞেস করবে আর কি কোনো চোখের ক্ষেত্রে এটা কাজ করে, আপনি যদি বলে দেন তাহলে আমাদের সুবিধা হয়। তো আমি বলবো একটা মলিকুল তো মাথায় রাখতেই হবে, NCl3 লোন পেয়ার দিয়ে। এর ক্ষেত্রে কি আছে দেখি চেক করে। এক্ষেত্রে লোন পেয়ার বিকর্ষণটা কম, তাহলে এর ক্ষেত্রে ওই ব্যাপারটাও কম হয়, বাট এর ক্ষেত্রেও কাজ করতে পারে। কী হবে দেখো, কেন্দ্রীয় পরমাণু sp3 সংকরায়িত। আর কি বললাম এটা, হ্যাঁ আরেকটা পয়েন্ট এখানে বলে দিই যে কেন্দ্রীয় পরমাণু কিন্তু 2 পিরিয়ডের হবে, হ্যাঁ 2 নম্বর পর্যায়ে হবে, মানে আকারটা ছোট। তাহলে N নিশ্চয়ই সেকেন্ড পিরিয়ডের sp3 সংকরায়িত, আর সাইড অ্যাটমটা বড় আকারে, আর লোন পেয়ারটাও রয়েছে ক্লোরিনে, তাই না? তাহলে ওদের মধ্যে যে বিকর্ষণ হবে তাহলে আমি সেটাকে বলবো নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রিপালশন।
বোঝা গেল? আবার বলছি ব্যাপারটা একটু কঠিন বলে, শুনে না কি বললাম। NBEPR হচ্ছে নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রিপালশন। এটা কখন কাজ করবে? যখন কেন্দ্রীয় পরমাণু সংকরণ sp3 হবে, আকারটা ছোট হবে, মানে সেকেন্ড পিরিয়ডে মৌল হবে, আর তার সঙ্গে লেগে থাকা যে অ্যাটমগুলো থাকবে তাদের আকার বড় হবে, তাদের কাছে লোন পেয়ার থাকবে। এই যে লোন পেয়ারগুলো, তাদেরই নাম হচ্ছে নন বন্ডেড ইলেকট্রন পেয়ার। তাদের মধ্যে যে বিকর্ষণ তাকেই বলবো নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রিপালশন। এই দুটো বিষয়কে তুমি একটু বুঝে নাও। ড্রাগো মলিকিউল হলে অ্যাঙ্গেল কমবে, 90-এর কাছাকাছি আসবে, মানে অনেক কম। আর একটা হচ্ছে যদি এরকম NBEPR হয় তাহলে এদের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হবে, সেক্ষেত্রে হাইব্রিডাইজেশন sp3 হলেও 109 ডিগ্রি না হয়ে তার চেয়ে বেশি হবে, মানে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রির দিকে যেতে পারে। হলো। আচ্ছা, এর মধ্যে আর একটা এক্সাম্পল আমি নিয়ে নিই ব্যাপারটাকে একটু আরও ইন্টারেস্টিং করার জন্য। ধরো তোমাকে দেওয়া আছে NO3-, হলো। এই কতগুলো মলিকিউল আমি লিখে নিয়েছি। এবার ওদের আমরা বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করব। এই দুটো বিষয়কে আমি আগেই বলে দিলাম, তোমরা এই ব্যাপারটাকে দেখে নাও, বুঝে নাও, তারপরে আমরা কম্পেয়ার দিকে যাব। ওকে, চলো। চলো তাহলে কম্পেয়ার করা যাক যে মলিকিউলগুলোকে লিখে নিয়েছি তাদেরকে। তাহলে প্রথমে কি বললাম, মলিকিউলগুলো পাওয়ার সাথে সাথে তাহলে হাইব্রিডাইজেশন চেক করে নেবে। কেমন? প্রথমে হাইব্রিডাইজেশন চেক করবে, সেটা সেম হয়ে গেলে লোন পেয়ারের সংখ্যা চেক করবে, সেটা সেম হয়ে গেলে কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রনিটি চেক করবে, তারপরে সেটা সেম হয়ে গেলে প্রান্তীয় পরমাণু ইলেকট্রনিটি চেক করবে। তার আগে চেক করবে ড্রাগো মলিকিউল কিনা বা NBEPR আছে কিনা। দেখো প্রথম মলিকিউলের দিকে হাইব্রিডাইজেশন কেন নির্ণয় করা হয়? যে সূত্র তুমি ব্যবহার করেছো সেই সূত্র অনুযায়ী ব্যবহার করবে। তুমি যে সূত্র তোমার আজ পর্যন্ত শিখে এসছো, H=½ কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা মাইনাস পজিটিভ চার্জ প্লাস নেগেটিভ চার্জ, তাই না? এটা হলো সূত্র। এই সূত্র দিয়ে তুমি যে কোনো মলিকিউল বের করতে পারো। আমি প্রথম কাটা দেখাচ্ছি। তাহলে এখানে H বের করতে যাচ্ছ, সূত্র কী হবে? ½ কেন্দ্রীয় পরমাণুকে এখানে অক্সিজেন, যার ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 6, প্লাস একযোজী পরমাণু হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন, তাহলে 2 যোগ করলাম, প্লাস মাইনাস নেই তাহলে কিছু হবে না, তাহলে 6 আর 2 8, 8/2 মানে হচ্ছে 4, সংখ্যা হবে একটা S, আর বাকি থাকলো 3টে, সেটা হবে P, তাহলে sp3 সংক্রায়িত। তাহলে অ্যাঙ্গেলটা হওয়ার কথা দরকার 109 ডিগ্রির কাছাকাছি। তো আমি জানবো না, দরকার না আমার ওটা। 109 ডিগ্রি কাছাকাছি হবে। আমি আগে লিখে নিই হাইব্রিডাইজেশন হলো sp3, আর তার সঙ্গে লিখে নেব লোন পেয়ার সংখ্যাটা। এই লোন পেয়ারের সঙ্গে কী করে নির্ণয় করা হয়? লোন পেয়ার নির্ণয় করার সূত্র আছে লোন পেয়ার H - x - d, যেখানে x হলো একযোজী পরমাণু সংখ্যা আর d হলো দ্বিযোজী পরমাণু সংখ্যা। তাহলে এখানে হাইব্রিডাইজেশন বেরিয়েছে 4 মাইনাস x, যেটা একযোজী পরমাণু সংখ্যা আমি দেখতে পেলাম এখানে 2, আর d দ্বিযোজী পরমাণু সংখ্যা। অক্সিজেন বাদ দিয়ে, কিন্তু অক্সিজেন ওই অক্সিজেনকে ধরলে হবে না, ওটা সেন্টার, তার পাশে যদি কোনো থাকে নেই তাহলে 0, তাহলে দেখো লোন পেয়ার 2, বা একটা নর্মাল বুদ্ধি খাটালেও পারবে। দেখো তোমার টোটাল বেরিয়েছে 4 হাইব্রিডাইজেশন বা স্টেক নাম্বার 4, তার মধ্যে যদি দুটো H-এর সঙ্গে দুটো বন্ড থাকে তাহলে বাকি দুটো লোন পেয়ার হবে। বোঝা গেল? তাহলে লোন পেয়ার সংখ্যা হচ্ছে 2। এইভাবে আমি প্রত্যেকটা মলিকুলার হাইব্রিডাইজেশন আমি নিজের মতো করে লিখে নিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ এগুলো তুমি জানবে। এখন মেন ব্যাপার হলো এদের কম্পেয়ার করা, শেখা। ওকে, তো আমি এই মলিকুলগুলোর হাইব্রিডাইজেশন লিখে নিচ্ছি, তুমি দেখে নাও। CH4 এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন sp3 আসে, লোন পেয়ারের সংখ্যা 0। NH3 এর ক্ষেত্রে এটাকে আমি এখানে লিখি NO3-। এখানে হাইব্রিডাইজেশন কি আছে? sp3, বাট লোন পেয়ার আছে একটা। এখানে সংখ্যা sp3, লোন পেয়ার আছে একটা। OCl2 NBEPR আছে,
মাথায় রাখবে। সংকরায়ন কিন্তু sp3, লোন পেয়ার দুটো ফ্যাক্টর চলে এসছে এর মধ্যে, দেখে নি বুঝে নাও। pH3 ক্ষেত্রে সংকরায়ন sp3 মনে পড়ছে, sp3 সংকরায়িত হবে না, সংকরায়ন অংশগ্রহণই করে না, কারণ বললাম না ড্রাগো মলিকিউল এটা, তাহলে এটার কোনো সংকরায়ন নেই, আমরা এখানে কিছু লিখব না। এর ক্ষেত্রে যদি বের করো দেখবে আসবে sp2, লোন পেয়ার 0 হয়েছে, বের করেছি। এবার এই যে ফ্যাক্টরগুলো কিভাবে কাজ করে সেটা বুঝবো। তো প্রথম ফ্যাক্টর হাইব্রিডাইজেশন, মাথায় রাখবে হাইব্রিডাইজেশনের ভিত্তিতে তুমি জানো, যদি একটু লিখছি দেখে নাও, sp3 সংকরায়িত হয় 109 ডিগ্রির কাছাকাছি হয়, sp2 সংকরায়িত হলে 120 ডিগ্রির কাছাকাছি হয়, sp হলে 180 ডিগ্রির কাছাকাছি হয়। তাহলে তোমার এই হাইব্রিডেশন থেকে ওই আইডিটা পাওয়া যাবে। যদি হাইব্রিডেশন সেম হয়ে যায় তাহলে পয়েন্টে যাবো। তাহলে হাইব্রিডেশন থেকে কি বুঝতে পারছি, দেখি কোনো sp2 আছে কি না, হ্যাঁ আছে। তাহলে sp2 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, 109, 109, 109, 109, 109 এর কাছাকাছি, 109 অনেক কম, তাহলে এটা সবার থেকে বেশি হবে। তাহলে আমরা এখানে লিখছি সবচেয়ে বেশি হলো NO3 মাইনাস হলো। তারপরে দেখছি হাইব্রিডেশন সবারই এক হয়ে গেছে, তাহলে আমরা চলে আসবো লোন পেয়ারের সংখ্যা। যদি হাইব্রিডেশন সেম হয়ে যায় তাহলে লোন পেয়ারের সংখ্যা চেক করব। তো লোন পেয়ারের সংখ্যার সঙ্গে কী সম্পর্ক, লোন পেয়ারের সংখ্যা বৃদ্ধি পেলে মানে উপরের দিকে মানে বৃদ্ধি পাচ্ছে, বন্ড অ্যাঙ্গেল হ্রাস পাবে। কার লোন পেয়ারের সংখ্যা, নিশ্চয় কেন্দ্রীয় পরমাণু। ওকে, কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি দেন প্রান্তীয় পরমাণু, পরপর কিন্তু মাথায় রাখতে হবে। তো আমার লোন পেয়ার তো এখানে 2, তাহলে বন্ড অ্যাঙ্গেল কমে গেছে, এর 0, এর 1, এর 1, এর 2, এর আমি বলেছি এই দুটোকে আমি বাইরে কম্পেয়ার করবো আলাদা করে, এটা তো আমি আগেই করে ফেলেছি। তাহলে দেখো এর মধ্যে 2, 0, 1, 1, তাহলে এর মধ্যে লোন পেয়ার সবচেয়ে বেশি কার ক্ষেত্রে আছে, এর ক্ষেত্রে, তাহলে বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে কম এরই হবে। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে কম হচ্ছে আমার হচ্ছে H2O। তারপরে যখন 1 হলো তাহলে একটু বেশি হবে 2 এর থেকে, বাট একটা হলে আমরা কম্পেয়ার করবো কি, লোন পেয়ার সেম হয়ে গেলে কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমরা এই দুটোকে কম্পেয়ার করবো কী দিয়ে, এই দুটোকে কম্পেয়ার করবো কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। আমি এটাই বলতে চাইছি। যেহেতু এখানে দেখো কোনো লোন পেয়ার নেই, আমি কি বললাম লোন পেয়ার বেশি হলে বন্ড অ্যাঙ্গেল কমবে, লোন পেয়ার কম নেই 0, তাহলে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। তাহলে নিশ্চয়ই H2 থেকে তো এর বেশি, বা এই দূর থেকে তো এটার বেশি, কারণ এর 1, 1 করে আছে, এর 2 আছে, তাহলে এই দূর থেকে এটার কমে যাবে, এটার কিন্তু অনেকটা বেশি হবে। আরও সহজভাবে বললে আমি কি বললাম, লোন পেয়ারের সংখ্যা বৃদ্ধি পেলে বন্ড অ্যাঙ্গেল হ্রাস পায়। লোন পেয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোত্থেকে, CH4 থেকে NH3, NF3, তার থেকে বৃদ্ধি পাচ্ছে কোথায়, H2। তাহলে বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে কম এর, তারপরে এই দুটোর মধ্যে যে কোনো একটা, তারপরে এটা, তাই তো। তাহলে এটার বেশি, তাহলে আমি আগে CH4 লিখে নিই। এই দুটোকে আমি একটু পরে ভাবনা চিন্তা করছি, আগে এই কটাকে করে নিই, এইগুলোকে করে নিই, তারপরে এই দুটোকে নিয়ে ভাববো। তো NH3, NF3 মধ্যে ভাবি, কারণ আমি অলরেডি এই দুটোর মধ্যে কম্পেয়ার করে নিয়েছি, এই দুটোর মধ্যে আমি বুঝবো। কি বললাম, কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি, এখানে N আছে, এখানে N আছে, তার দুটোর ক্ষেত্রে সেম, তাহলে বুঝতে পারলাম না, পরেরটাই চলো। কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে কী হয় সেটা আমি বলে দিই। কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভ বাড়লে বন্ড অ্যাঙ্গেল বৃদ্ধি পায়, আর এর ক্ষেত্রে কি হয়, প্রান্তীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভ বাড়লে বন্ড অ্যাঙ্গেল নিশ্চয়ই হ্রাস পাবে, উল্টো হবে। ওকে, তো দেখো যে কেন্দ্রীয় পরমাণু যেহেতু সেম হয়ে গেল, তাহলে আমি প্রান্তীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভ চেক করবো। প্রান্তীয় পরমাণু এখানে হাইড্রোজেন, এখানে ফ্লোরিন, বেশি হলে কমবে, তাহলে বেশি এর প্রান্তীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভ, তাহলে কমে গেছে, তাহলে এই দুটোর মধ্যে কার বেশি, এর বেশি, মানে NH3 বেশি, NF3 কম। তাহলে দেখো সবচেয়ে বেশি হলো NO3 মাইনাস, CH4, NH3, দেন NF3, দেন H2O হলো। তাহলে এগুলোকে আমি কম্পেয়ার করলাম। এটার ক্ষেত্রে কি বললাম, 90 ডিগ্রির কাছাকাছি হয়, তাহলে এর তো 109-এর কাছাকাছি, তাহলে 90 ডিগ্রি মানে সব থেকে কম pH3 হবে। হলো, বুঝতে পারলে?
কিন্তু এর ক্ষেত্রে যে বিকর্ষণের জন্য বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধি পেয়ে 120 ডিগ্রি পর্যন্ত অতটা পৌঁছাতে পারবে না, তো বেশি তো হবে। মানে sp3 109 তুলনায় তো বাড়বে, তার মানে sp3 109 যেটা CH4 এর ক্ষেত্রে নর্মাল একদম পিওর টেট্রাহাইড্রাল তার থেকে বেশি হবে। তাহলে CH4 এর থেকে বেশি হলো আমার OCl2। তাহলে যদি টোটালটা লিখি আমি, তাহলে কি লিখব, আমার সব থেকে বেশি হচ্ছে NO3-। কেন বুঝতে পেরে গেছি, কারণ ওর হাইব্রিডেশন থেকে দেখতে পাচ্ছি 120 ডিগ্রি কাছাকাছি হবে, আর 120 ডিগ্রি কাছাকাছি হলেই 120 ডিগ্রি হলেই দেখো এর মধ্যে কারো 120 ডিগ্রি কাছাকাছি যাচ্ছে না, কারণ হাইব্রিডেশন দেখো কারো sp2 আর নেই। তাহলে ওর সবচেয়ে বেশি হয়ে গেল sp2 বলে, sp2 হলে 120 ডিগ্রি কাছাকাছি হবে বলে। তারপরে কী হবে, এর ক্ষেত্রে OCl2, কারণ এখানে 109 ডিগ্রি হওয়ার কথা ছিল sp3 সংক্রামিত বলে, বাট এর ক্ষেত্রে NBEPR এর জন্য এখানে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, তাই জন্য বেশি হয়ে গেছে। CH4 এর একদম 109 ডিগ্রি, NH3 ক্ষেত্রে কি হলো, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভ NF3 সঙ্গে সমান, n এর ক্ষেত্রে দুটো যেহেতু n, তাহলে ওদের ইলেকট্রন সমান হওয়ার জন্য পরেরটায় গেলাম, প্রান্তীয় পরমাণু ইলেকট্রন চেক করলাম, দেখলাম এর বেশি, তাই জন্য কমে গেল, তাই জন্য NH3, তারপরে হবে NF3। তারপরে দেখো H2 এর ক্ষেত্রে সবচেয়ে কম, কারণ তার ক্ষেত্রে লোন পেয়ারের সংখ্যা কিন্তু 2টা, লোন পেয়ার যত বেশি হবে তত কি বললাম বন্ড অ্যাঙ্গেল কমবে। তাহলে আগে চেক করে নেবে হাইব্রিডেশন, দেন লোন পেয়ারের সংখ্যা, তারপরে কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রনিক, তারপরে প্রান্তীয় পরমাণুর ইলেকট্রনিক। ওকে, আর লাস্ট হলো PH3, কারণ ওর হাইব্রিডেশন অংশগ্রহণ না করার জন্য বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি কাছাকাছি। তো এটা হলো তোমার বন্ড অ্যাঙ্গেল কম্পারিজন। এর ভিত্তিতে তুমি যে কোনো কম্পাউন্ড করে দেখো, তোমার ভুল হবে না। বোঝা গেল? তো আজকে এখানের মধ্যে রাখছি।